রান্না করেছি আলু দিয়ে পাতলা ঝোলে মাটন কারি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সকালবেলা মুসুর, খেসারি আর মটর ডাল একসাথে ভিজিয়ে রাখছি। এগুলি পাটায় বেটে বাঁধাকপির পাকোড়া করব। ডালগুলি ভিজিয়ে রাখছি, এই সুযোগে আমি ঘরের অন্যান্য কাজগুলি সেরে নেব। কপিটাকে উপর দিয়ে ধুয়ে কুচিয়ে নিচ্ছি। পুরাটা দেব না, কিছু রেখে দেব। কুচানো হয়ে গেছে। এখন 1 চা চামচ লবণ দিয়ে কপিটাকে ভালো করে কষলিয়ে রাখব। এতে করে কপিটা মোলায়েম হয়ে যাবে আর অতিরিক্ত জলটাও বের হয়ে যাবে। প্যানে কিছু গোটা মশলা নিয়েছি। শুকনো মরিচ, ধনিয়া, জিরা, দারুচিনি, এলাচ, লং, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, তেজপাতা। মশলাগুলো একসাথে খুব ভালো করে টেলে নেব অল্প তাপে। পুড়ে যেন না যায় সেটাও খেয়াল রাখব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে তাহলে আমার অনুরোধ রইল পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। মশলাগুলো অল্প তাপে খুব ভালো করে টেলে নিয়েছি। এখন পাটায় মিহি করে বেটে নেব। রান্নার আগে জোগাড় করতে অনেক সময় লেগে যায়। মশলাগুলো পিষে নিয়ে এরপরে আদা রসুন বেটে নেব, পরে ডাল বেটে নেব। ভাজা মশলাগুলো থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। সবগুলো মশলাপাতি বেটে নিতে অনেক সময় লেগেছে। 1 কেজি মাটন, সেই পরিমাণে লবণ দিলাম। 1.5 চা চামচ হলুদ দেব। কুচানো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, মিক্স মশলা বাটা, সরিষার তেল। এবার মাংসটাকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। 1 মিনিটের মতো ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন দেব টক দই। গতকাল এই টক দই নিজেই বানিয়েছিলাম। হাফ কাপের একটু বেশি টক দই দিলাম। আবারও কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এখন হাত ধুয়ে অল্প করে একটু জল দেব। বাস, রান্না বসিয়ে দিলাম। প্রেসার কুকারেই মাংসটা রান্না করব। সরিষার তেল গরম হলে গোটা দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। এগুলি একটু ভাজা হলে এখন দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা বাদামি করে ভাজা হলে এখন মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। এখন আর জল দেব না, ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। পোলাও রান্নার জন্য 1 কেজি চিনি গুঁড়া চাল নিয়েছি। প্যাকেটটা কেটে চালগুলো মেপে দিতে হবে, কারণ চাউলের ডাবল জল ফুটিয়ে নেব। কতটুকু চাল হয় মেপে দেখি। গ্লাসটা পটের পরিমাণ, যেই পটে আমরা চাউল মাপি 4 পটে 1 কেজি হয়, ওই পটের পরিমাপ এই গ্লাসটা।
3.5 পটের বেশি হয়েছে চাউল। চাউলটা ঢালার সাথে সাথে সুন্দর একটা গ্রানও বের হয়েছে আর চাউলগুলো দেখতে খুব ভালো লাগছে। 3-4 বার করে ধুয়ে ঘোলা জলটা ফেলে দিয়ে এরপর কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। পোলাও রান্নার জন্য সব রেডি করে নিতে নিতে চাউলটা ততক্ষণ ভিজুক। প্যানে সরিষার তেল দিয়েছি। তেল গরম হলে দারুচিনি, এলাচ আর তেজপাতা দিলাম। কিছুক্ষণ পর 1 মুঠো কুচানো পেঁয়াজ দিয়েছি। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন দেব আদা জিরা বাটা। 5-6 বছর আগে পোলাও, বিরিয়ানি, মাংস, মাছ, সবজি যাই রান্না করতাম সয়াবিন তেলে, সব সয়াবিন তেলে। ওই তেলটা এখন একেবারেই বাদ দিয়েছি। কোনো রান্নায় আমি ওই তেল ব্যবহার করি না, ঘরেও আনি না ওইটা। মশলাটা কষানো হলে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা চাউলগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পোলাও, বিরিয়ানি সয়াবিন তেলের সাথে একটু ঘি দিয়ে রান্না করলে খুবই চমৎকার লাগে, দারুণ একটা গ্রান লাগে। তবে এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। না জেনে না বুঝে নিজের অনেক ক্ষতি করেছি, আর নয়। খুব সুন্দর মতো চাউলগুলো ভাজা হয়ে গেছে। এখন ফোটানো গরম জল দিলাম চাউলের ডাবল। ভালো করে নেড়ে চেড়ে চুলার তাপটা একেবারেই কমিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করব অনেকক্ষণ, যতক্ষণ না পর্যন্ত পোলাও চাউল ভালো করে সিদ্ধ না হচ্ছে ততক্ষণ চুলার উপর রাখব। ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করার পর এখন 1 মুঠো কিশমিশ ধুয়ে দিয়ে দিলাম। এবার চুলার তাপটা একেবারেই কমিয়ে দেব। এদিকে মাংসটাকে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়ে সিপিটা আটকিয়ে দিয়ে 2টা সিকি দিয়ে নিয়েছি। আর সিকি দেব না, মাংসটা দেখতে খুব ভালো লাগছে। ছোট দেখে কয়েকটা আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ঢেকে ঢেকে আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। 2 চুলায় 2টা বসিয়ে দিয়ে এই সুযোগে বাঁধাকপির পাকোড়াটা রেডি করে নেব। বাঁধাকপিটা নরম হয়ে জল বের হয়ে গেছে। এখন চিপে জলটা ফেলে দেব। গতকাল চিকেন রোস্ট করেছিলাম সরিষার তেলে। তো একজন কমেন্টস করেছেন, উনি লিখেছেন আমরা ঘিয়ে ভেজে রোস্ট বানাই। সত্যি কথা বলতে আসলে কোনো অসুবিধা নাই, খাঁটি ঘিয়ের প্রচুর দাম। অত দামি ঘি দিয়ে চিকেন ভেজে রোস্ট বানাবো অতটা সামর্থ্য আমাদের আসলে নাই। বাজারে কম দামি ঘিও পাওয়া যায়, ওগুলো দিয়ে অনেকে রান্নাবান্না করে। আমি কখনো ওই ধরনের ঘি দিয়ে রান্না করব না। চিপে রাখা বাঁধাকপির উপর প্রথমে দিলাম ডাল বাটা, কুচানো পেঁয়াজ আর কুচানো কাঁচামরিচ। ডাল অল্প একটু রেখে দিয়েছি, প্রয়োজনে পরে দেওয়া যাবে। এখন দিচ্ছি হলুদ। এবার দেব শুকনো আতপ চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ। বাঁধাকপি মাখানোর সময় লবণ দিয়েছিলাম, তবে ওটা জলের সাথে বের হয়ে গেছে। এখন দিচ্ছি বেটে রাখা আদা জিরা। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নেব। বাকি ডাল বাটাও দিয়ে দিলাম। দ্রুত গতিতে দেখাচ্ছি, দেখতে হয়তো ভালো লাগছে না। খুব সুন্দর মতো মাখানো হয়ে গেল। এরকম করে করে পাকোড়াগুলো ভেজে নেব। এদিকে মাংসটা ততক্ষণে খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে। এবার দেব ফোটানো গরম জল। তার আগে পোলাওটা দেখি।
পোলাওটাও খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর লাগছে তেমনি ঝরঝরে হয়েছে। ভালো করে নেড়ে সব কিছু মিশিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আরও 2-1 মিনিট রাখবো। এদিকে মাংসতে ফোটানো গরম জল দিচ্ছি। পার্থ বলে দিয়েছে ঝোলটা একটু পাতলা রাখতে, তাই একটু বেশি করে জল দিয়েছি। এদিকে এক ব্যাচ পাকোড়া দিয়ে দিলাম। ভাজা হয়ে যাচ্ছে। ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে সবগুলো পাকোড়ার গায়ে সমানভাবে লাগে। আগে যখন না বুঝে সয়াবিন তেল খেয়েছি, তখন এরকম পাকোড়া ভাজতে গেলে 1/2 লিটার তেল ঢেলে দিতাম কড়াইতে। একেবারে ডুবো তেলে মচমচে করে ভেজে উঠাতাম। কত যে খেয়েছি তার কোনো হিসাব নাই। প্রতি মাসে রান্নায় 7-8 লিটার বা 10 লিটার তেল লেগে যেত। সেই হিসাব এখন সারা জীবন দিতে হবে। আমাদের সবার প্রিয় ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার বলেন, স্বাস্থ্যকর খাবার কোনো দিন স্বাদের হয় না এবং মুখরোচক হয় না। স্যারের ওই কথাগুলি মাথায় রেখেই সব সময় রান্নাবান্না করি, ওনার মতাদর্শে খাওয়া দাওয়া করার চেষ্টা করি। আসলে ওনার লাইফস্টাইল আমরা পুরোপুরি মানতে পারি না, তারপরও আংশিক মেনে অনেক ভালো আছি। কিন্তু সারা জীবন নষ্ট খাবার খেয়ে, বেশি বেশি খেয়ে শরীরের যে অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো ঠিক করতে একটু সময় তো লাগবেই। আর আমাদের বেশি ক্ষতি হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। এক জায়গায় থাকলে এতদিনে আমাদের আরও উন্নতি হতো শরীরের। 20-25 বছর আগ থেকে ওনার ডায়াবেটিসের সমস্যা ছিল। শেষ পর্যন্ত ইনসুলিন এবং কয়েক পদের ওষুধ খেতে হতো। শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, একেবারে খুবই খারাপ। সেই মানুষটা আজ 5 বছর পর্যন্ত ইনসুলিন এবং ডায়াবেটিসের প্রেশারের সব ঔষধ বাদ দিয়ে ঠাকুরের আশীর্বাদে এবং আপনাদের আশীর্বাদে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের দয়ায় এখন সুস্থ আছে মোটামুটি। আগে জানতাম ডায়াবেটিসের রোগীরা যখন ইনসুলিন নেওয়া বা ওষুধ খাওয়া আরম্ভ করেন, একেবারে যতদিন বেঁচে থাকবেন ততদিন ওষুধ ইনসুলিন চালিয়ে যেতে হবে। ওইসব কথা ভেবে ভেবে কত যে কেঁদেছি, কত রাত ঘুমাই নাই। শুধু চিন্তা করতাম একটা মানুষ 2 বেলা ইনসুলিন নিলে, এতগুলো ওষুধ খেলে কি অবস্থা হবে শেষ পর্যন্ত। 5 বছর আগ থেকে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখে দেখে অনেক কিছু শিখে গেছি। এখন একটু হলেও জানি কোন খাবার শরীরের জন্য ভালো, কোনটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। সেই হিসাবে বুঝে শুনে আমরা সব সময় খাদ্য গ্রহণ করার চেষ্টা করি। যেমন সারা দিনে মাত্র একবার খাবার, এই দুপুরের খাবারটাই আমাদের প্রধান খাবার। আজও সকাল থেকে আমরা 3 জন কিছুই খাই নাই, শুধু অন্বেষাকে কয়টা খোলাজা পিঠা বানিয়ে দিয়েছি, ও খেয়েছে, আরও একটা পিঠা রয়েও গেছে। পার্থ যেদিন বাসায় থাকে ও আমাদের মতো একবেলাই খায়। রাতে হয়তো অল্প একটু খায়, কোনো সময় খায় না। সারা জীবন জেনে এবং না জেনে অনেক খাদ্য অখাদ্য অনেক কিছু খেয়েছি। এখন শুধু বাঁচার জন্য খাবো, এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। আমরা যে বাড়ি গিয়ে নিজেদের জমিতে ফসল ফলিয়ে ঢাকায় এনে বসে বসে খাই, এটা নিয়েও আমাদের ওদিকে অনেকেই আমাদের পিছনে অনেক কথা বলে। সামনে বললে ওনাকে সুন্দরভাবে আমি বুঝিয়ে দেই, কিন্তু পিছনে বললে তো আর বুঝাতে পারি না। টাকার অভাবে বা খাদ্যের অভাবে আমরা বাড়ি গিয়ে এত পরিশ্রম করি না। আমরা করি শুধু নিজেদেরকে সুস্থ রাখার জন্য। কারণ নিজেদের জমিতে যেসব ফসল ফলিয়ে নিজের হাতে সিদ্ধ করে চাউল করে বা ডাল সরিষা এসব ফসলাদি করি। কয়েকদিন আগে সরিষা ভাঙিয়ে 11 লিটার তেল নিয়ে আসছি ঢাকায় এনে এসব বসে বসে খাচ্ছি। এগুলি কিন্তু আমরা অভাবে করছি না। ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখে দেখে
অল্প কিছু জ্ঞান অর্জন করে এই সব কাজগুলি করে যাচ্ছি এবং ফলও পাচ্ছি। আগে প্রতি মাসে ওনার জন্য 4-5 হাজার টাকার ওষুধ ইনসুলিন লাগতো। ঠাকুরের আশীর্বাদে এবং ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের দয়ায় এখন একটি পয়সার ওষুধও লাগে না। সেই হিসাব করলে ফসল ফলাতে আসতে যেতে আমাদের কত টাকাই বা খরচ হয়। আমরা তো অর্গানিক খাবারগুলো পাচ্ছি এবং সারা বছর ঘরের ভাতই খাচ্ছি। গতকালের ভিডিও দেখে চিকেন রোস্ট নিয়ে যিনি কমেন্টস করেছিলেন, আপনার নামটা এখন আমার মনে পড়ছে না, দুঃখিত। তবে আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনি সুন্দর একটা কমেন্টস করেছিলেন বলে অনেকগুলো কথা বলতে পেরেছি। এই কথাগুলো শুনলে কারো না কারো হয়তো একটু হলেও উপকার হতে পারে। যদি কারো একটু হলেও উপকার হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা।